আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। দর্শক, আপনারা দেখছেন আজকের বিশেষ প্রতিবেদন। দেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং প্রায় ১০ লাখ অবসরপ্রাপ্ত পেনশনভোগীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটি এখন আলোচনায় তা হল নবম জাতীয় পে স্কেল। দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের পথে এগোচ্ছে সরকার। আজকের প্রতিবেদনে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরব। কেন এই পে স্কেল প্রয়োজন হল, কমিশন কিভাবে কাজ করেছে, কমিশনের সুপারিশে কি আছে, সরকার কি সিদ্ধান্ত নিয়েছে, কখন থেকে এটি কার্যকর হবে, কোন গ্রেডে কত বেতন বাড়বে, পেনশনভোগীদের জন্য কি সুবিধা থাকছে এবং সাধারণ কর্মচারীরা এই সিদ্ধান্ত নিয়ে কি প্রতিক্রিয়া দিচ্ছেন, সবকিছু নিয়েই আজকের প্রতিবেদন। দর্শক, চোখ রাখুন একদম শেষ পর্যন্ত। প্রথমে আসা যাক ইতিহাসের দিকে। স্বাধীন বাংলাদেশে প্রথম জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল ১৯৭৩ সালে। তারপর থেকে সময়ের প্রয়োজনে একে একে ৮টি বেতন কাঠামো প্রণয়ন করা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর অন্তর নতুন বেতন স্কেল আসার কথা থাকলেও বাস্তবে তা হয়নি। সবশেষ অষ্টম জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে। তারপর থেকে দীর্ঘ ১১ বছর কোনো নতুন পে স্কেল আসেনি। এই সময়ের মধ্যে দেশে বৈশ্বিক করোনা মহামারী এসেছে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, রাজনৈতিক পরিবর্তন ঘটেছে এবং সবচেয়ে বড় কথা হল জীবনযাত্রার ব্যয় ও দ্রব্যমূল্য বহুগুণে বেড়ে গেছে। কিন্তু সরকারি কর্মচারীদের মূল বেতন কাঠামো রয়ে গেছে সেই পুরনো জায়গায়। ফলে নিম্ন ও মধ্যপদের কর্মচারীদের জন্য সংসার চালানো রীতিমতো কঠিন হয়ে পড়েছিল। বিভিন্ন কর্মচারী সংগঠন বারবার স্মারকলিপি দিয়ে নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছিল। এই দীর্ঘ প্রতীক্ষা আর দাবির প্রেক্ষিতেই অবশেষে নতুন বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৫ সালের ২৭শে জুলাই অন্তর্বর্তীকালীন সরকার ২৩ সদস্যের একটি জাতীয় বেতন কমিশন গঠন করে। এই কমিশনের নেতৃত্বে দায়িত্ব দেওয়া হয় সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে। কমিশনকে ৬ মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, যার নির্ধারিত তারিখ ছিল ১৪ই ফেব্রুয়ারি ২০২৬। তবে কমিশন তার চেয়েও আগে কাজ শেষ করে ফেলে। মাত্র নির্ধারিত বাজেটের ১৮% ব্যয় করেই কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে ফেলে এবং তা জমা দেয় ২১শে জানুয়ারি ২০২৬ তারিখে। সেদিন বুধবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তখনকার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে এই প্রতিবেদন পেশ করা হয়। প্রতিবেদন জমা দেওয়ার সময় তখনকার অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ জানিয়েছিলেন, এখন পরবর্তী কাজ হল এই প্রস্তাব বাস্তবায়নের পথ খুঁজে বের করা এবং এ লক্ষ্যে একটি বাস্তবায়ন কমিটি গঠন করে দেওয়া হবে। এখন আসা যাক কমিশনের সুপারিশের মূল বিষয়গুলোতে। কমিশন তাদের প্রতিবেদনে সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা গড়ে ১০০ থেকে ১৪২% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করেছে। অর্থাৎ অনেক গ্রেডে বেতন কার্যত দ্বিগুণেরও বেশি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সবচেয়ে আলোচিত বিষয় হল সর্বনিম্ন গ্রেডের বেতন। বর্তমানে ২০তম গ্রেডে, অর্থাৎ সর্বনিম্ন স্তরের একজন কর্মচারীর মূল বেতন ৮,২৫০ টাকা। কমিশন এই বেতন ১ লাফে বাড়িয়ে ২০,০০০ টাকা করার সুপারিশ করেছে, যা প্রায় ১৪২% বৃদ্ধি। অন্যদিকে সর্বোচ্চ স্তরে, অর্থাৎ প্রথম গ্রেডে কর্মকর্তাদের মূল বেতন বর্তমান ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। কমিশন বর্তমান ২০টি গ্রেডের কাঠামো অপরিবর্তিত রাখার সুপারিশ করেছে, তবে প্রতিটি গ্রেডের আর্থিক মান উল্লেখযোগ্যভাবে বাড়ানোর কথা বলা হয়েছে। মাঝারি গ্রেডগুলোর হিসাব দেখলে বিষয়টি আরও স্পষ্ট হয়। চতুর্থ গ্রেডে বর্তমান বেতন ৫০,০০০ থেকে ৭১,২০০ টাকা থেকে বেড়ে হবে ৭৫,০০০ থেকে ১,০৬,৮০০ টাকা। পঞ্চম গ্রেডে ৪৩,০০০ থেকে ৬৯,৮৫০ টাকা থেকে বেড়ে দাঁড়াবে ৬৪,৫০০ থেকে ১,০৪,৭৭৫ টাকা। ষষ্ঠ গ্রেডে ৩৫,০৫০ থেকে ৬৭,০১০ টাকা বেড়ে হবে ৫৩,২৫০ থেকে ১,৫১৫ টাকা। সপ্তম গ্রেডে ২৯,০০০ থেকে ৬৩,৪১০ টাকা বেড়ে হবে ৪৩,৫০০ থেকে ৯৫,১১৫ টাকা। অষ্টম গ্রেডে ২৩,০০০ থেকে ৫৫,৪৭০ টাকা বেড়ে হবে ৩৪,৫০০ থেকে ৮৩,২০৫ টাকা। নবম গ্রেডে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেড়ে হবে ৩৫,০০০ থেকে ৭৯,৫৯০ টাকা। দশম গ্রেডে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা বেড়ে হবে ২৪,০০০ থেকে ৫৭,৯৬০ টাকা।
প্রতিটি গ্রেডেই বেতন বৃদ্ধির হার মোটামুটি ৫০% কাছাকাছি বা তার বেশি দেখা যাচ্ছে। শুধু মূল বেতন বাড়ানোই নয়, কমিশন কাঠামোগত সংস্কারের ক্ষেত্রেও একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে। প্রথমবারের মতো সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতদিন সরকারি কর্মচারীদের চিকিৎসা ব্যয় মূলত নিজেদেরই বহন করতে হতো বা সীমিত ভাতার মধ্যে চালাতে হতো। কমিশনের সুপারিশ অনুযায়ী এখন থেকে একটি সুনির্দিষ্ট স্বাস্থ্য বীমা কাঠামোর আওতায় কর্মচারীরা চিকিৎসা সুবিধা পাবেন। এছাড়া বিদ্যমান পেনশন ব্যবস্থাকে আরও আধুনিক ও সহজীকরণের সুপারিশও করা হয়েছে। প্রতিবন্ধী সন্তান আছে এমন কর্মচারীদের জন্য মাসিক ২,০০০ টাকা বিশেষ ভাতার সুপারিশ করা হয়েছে, যদিও এই সুবিধা সর্বোচ্চ ২ সন্তান পর্যন্ত সীমিত রাখা হয়েছে। আগের পে স্কেলগুলোর মতো টাইম স্কেল ও সিলেকশন গ্রিড পুনর্বহাল করার দাবিও বিভিন্ন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে জোরালোভাবে উঠে এসেছে। পাশাপাশি টানা ১৫ বছর সন্তোষজনকভাবে চাকরি করার পর একজন সরকারি কর্মচারী চাইলে পূর্ণ পেনশন সুবিধা সহ স্বেচ্ছায় অবসরে যাওয়ার সুযোগ রাখার প্রস্তাবও আলোচনায় রয়েছে। অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্যেও সুখবর রয়েছে এই প্রতিবেদনে। যাদের মাসিক পেনশন ২০,০০০ টাকার নিচে, তাদের পেনশন ১০০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এছাড়া ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের জন্য মাসিক ১০,০০০ টাকা চিকিৎসা ভাতা দেওয়ার সুপারিশও রয়েছে প্রতিবেদনে। এই সুবিধাগুলো বাস্তবায়িত হলে দেশের প্রায় ১০ লাখ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর জীবনযাত্রায় ব্যাপক স্বস্তি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এত বিশাল বেতন বৃদ্ধির সুপারিশ বাস্তবায়ন করতে গেলে সরকারের কোষাগারে যে বড় ধাক্কা লাগবে সেটাও স্পষ্ট। কমিশনের নিজস্ব হিসাব অনুযায়ী পূর্ণ সুপারিশ বাস্তবায়ন করতে অতিরিক্ত প্রায় ১,৬০,০০০ কোটি টাকা প্রয়োজন হবে। এত বিপুল অর্থের সংস্থান একসাথে করা বাস্তবিক কারণেই কঠিন হয়ে দাঁড়ায়। ফলে প্রতিবেদন জমার পরপরই সরকার বিষয়টি নিয়ে আরও সতর্ক পর্যালোচনায় নামে। প্রতিবেদন জমার পর সরকার একটি সচিব কমিটি গঠন করে, যারা প্রস্তাবের বিভিন্ন দিক খুঁটিয়ে বিশ্লেষণ করতে শুরু করে। এই সময়ে প্রধান উপদেষ্টার অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির জানিয়েছিলেন, সচিব কমিটির পর্যালোচনা শেষ হওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এপ্রিল মাস নাগাদ পর্যন্ত বিষয়টি মূলত পর্যালোচনার স্তরেই ছিল, চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি। অর্থনীতিবিদদের একটি অংশ এই সময়ে সতর্কবার্তা দিয়েছিলেন যে এত বিপুল অঙ্কের বেতন বৃদ্ধি একসাথে কার্যকর হলে বাজেট ঘাটতি এবং মূল্যস্ফীতির ওপর বড় ধরনের চাপ তৈরি হতে পারে, যা সামগ্রিক অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এই দীর্ঘ পর্যালোচনার মধ্যেই দেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আসে এবং নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব নেয়। নতুন সরকারের অধীনেই পে স্কেল বাস্তবায়নের বিষয়টি নতুন গতি পায়। গত ২৩শে এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়, যাদের কাজ ছিল কিভাবে এই বিশাল বেতন বৃদ্ধি বাস্তবায়ন করা সম্ভব তার একটি কার্যকর রূপরেখা তৈরি করা। এই কমিটি বিশ্লেষণ করে একটি ৩ ধাপের বাস্তবায়ন ফর্মুলা সুপারিশ করে। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর একটি বিশেষ বৈঠকে এই ৩ ধাপের ফর্মুলায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এই ৩ ধাপের রূপরেখা অনুযায়ী প্রথম ধাপে আগামী ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে, অর্থাৎ ১ জুলাই থেকে কমিশনের সুপারিশকৃত নতুন মূল বেতনের ৫০% কার্যকর হবে। দ্বিতীয় ধাপে ২০২৭-২৮ অর্থবছরে বাকি ৫০% মূল বেতন সমন্বয় করে সম্পূর্ণ নতুন বেসিক কার্যকর করা হবে। আর তৃতীয় ও শেষ ধাপে ২০২৮-২৯ অর্থবছর থেকে বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা সহ সব ধরনের আনুষাঙ্গিক সুযোগ সুবিধা নতুন কাঠামোর আওতায় এনে পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পন্ন করা হবে। অর্থাৎ একবারে পুরো বেতন বৃদ্ধি না দিয়ে সরকার ৩ অর্থবছরে ভাগ করে ধাপে ধাপে এই বিশাল পরিবর্তন কার্যকর করার পথ বেছে নিয়েছে। এই সিদ্ধান্তের পেছনে অর্থনৈতিক বাস্তবতার কথাই বারবার উল্লেখ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বেতন কমিশনের সঙ্গে যুক্ত একজন কর্মকর্তা জানিয়েছেন, পূর্ণ পে স্কেল একবারে বাস্তবায়ন করতে কমিশনের হিসাবে যেখানে প্রায় ৪৩,০০০ কোটি টাকা প্রয়োজন হতো, বর্তমানে বিদ্যমান ১০% মহার্ঘ ভাতা সমন্বয়ের পর এই ব্যয় কমে ৩৭,০০০ কোটি টাকায় নেমে এসেছে। তারপরও রাজস্ব আদায়ের মন্থর গতি এবং সামগ্রিক অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে সরকার একবারে নয়, বরং পর্যায়ক্রমে এটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।
সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগ সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী জানিয়েছেন, নবম জাতীয় পে স্কেল কার্যকর করতে চলতি জুন মাসের মধ্যেই সরকারি গেজেট প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। তার ভাষায় ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন থেকেই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন কাঠামোর আওতায় প্রথম ধাপের সুবিধা পেতে শুরু করবেন। দর্শক, এখন প্রশ্ন উঠতে পারে, এই বিশাল ব্যয় সামাল দিতে সরকার সামগ্রিক বাজেটে কেমন প্রস্তুতি নিচ্ছে? আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে প্রায় ৯,৩৮,০০০ কোটি টাকা, যার মূল লক্ষ্য হিসেবে বলা হয়েছে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বৈষম্যহীন উন্নয়ন। এই বিশাল বাজেটের একটি গুরুত্বপূর্ণ অংশ ব্যয় হবে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নে। তবে অর্থনীতিবিদরা মনে করছেন, এই বরাদ্দ বাজেট ঘাটতির ওপর কিছুটা চাপ তৈরি করলেও পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্তের কারণে সেই চাপ অনেকটাই নিয়ন্ত্রণযোগ্য পর্যায়ে রাখা সম্ভব হবে। এবার দেখে নেওয়া যাক সরকারি কর্মচারী মহলের প্রতিক্রিয়া কী। নতুন পে স্কেলের খবরে কর্মচারীদের মধ্যে স্বাভাবিকভাবেই স্বস্তি ও উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা দীর্ঘদিন ধরে দ্রব্যমূল্যের সঙ্গে তাল মিলিয়ে চলতে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন। সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে ২০,০০০ টাকায় উন্নীত হওয়ার প্রস্তাবকে তারা একটি ঐতিহাসিক ও বৈপ্লবিক সিদ্ধান্ত বলেই বর্ণনা করছেন। অনেকেই বলছেন, ছেলেমেয়েদের পড়াশোনার খরচ আর সংসারের নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে তাদের যে সংকটের মধ্যে দিন কাটাতে হচ্ছিল, নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে তা থেকে কিছুটা হলেও মুক্তি মিলবে। তবে কিছু কর্মচারী সংগঠন আবার পূর্ণ বাস্তবায়নের দাবিতে অনড় রয়েছে। তাদের যুক্তি হল, ৩ ধাপে বিভক্ত করে বাস্তবায়নের অর্থ হল প্রকৃত সুবিধা পেতে আরও ৩ বছরের মতো সময় লেগে যাবে, যা তাদের জন্য সন্তোষজনক নয়। কেউ কেউ আবার বলছেন, কেবল সরকারি চাকরিজীবীদের কথা চিন্তা করলেই হবে না, বেসরকারি প্রতিষ্ঠান ও পোশাক শ্রমিকদের বেতন কাঠামোর দিকেও সমান নজর দেওয়া প্রয়োজন, কারণ তাদের পরিবার ও সংসার খরচের চাহিদাও একই রকম। আবার কিছু সংগঠন আগের পে স্কেলের মতো টাইম স্কেল ও সিলেকশন গ্রেড সম্পূর্ণভাবে পুনর্বহাল করার দাবিতে সরকারের কাছে আবেদন করেছে এবং সেই আবেদনের অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানা গেছে। দর্শক, সামরিক বাহিনী এবং বিচার বিভাগের জন্য আলাদা বেতন কাঠামো নির্ধারণের কাজও সমান্তরালভাবে এগিয়ে চলছে বলে সরকারি সূত্রে জানা গেছে। এই দুই বিভাগের জন্য পৃথক বেতন কমিশন গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা সাধারণ প্রশাসনিক পে স্কেলের পাশাপাশি কার্যকর হবে। এর মাধ্যমে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা খাতে কর্মরত কর্মীদের জন্যও একটি সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো প্রতিষ্ঠার চেষ্টা চলছে। এখন একটু ফিরে দেখা যাক পুরো প্রক্রিয়াটির সারসংক্ষেপ। ২০২৫-এর জুলাই মাসে কমিশন গঠন, ৬ মাসের মধ্যে কাজ শেষ করে ২০২৬-এর জানুয়ারিতে প্রতিবেদন জমা, ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সচিব কমিটির পর্যালোচনা, এপ্রিলের শেষে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে ৩ ধাপের বাস্তবায়ন ফর্মুলা প্রণয়ন, মে মাসে সরকারের পক্ষ থেকে নীতিগত অনুমোদন, জুন মাসে গেজেট প্রকাশের প্রস্তুতি সম্পন্ন এবং সবশেষে আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছরের শুরুতেই প্রথম ধাপের বাস্তবায়ন শুরু। প্রায় ১১ বছরের প্রতীক্ষার পর সরকারি কর্মচারীদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় স্বস্তির খবর। তবে দর্শক, এখানে কয়েকটি বিষয় স্পষ্ট করে নেওয়া জরুরি। যদিও গেজেট প্রকাশের প্রস্তুতি একদম শেষ পর্যায়ে চলে এসেছে বলে সরকারি কর্মকর্তারা জানাচ্ছেন, তারপরও যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিক গেজেট প্রকাশ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই ১০০% নিশ্চিত বলা সম্ভব নয়। অতীতেও দেখা গেছে, নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও বাস্তবায়ন প্রক্রিয়া পিছিয়ে গেছে। তাই গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত চূড়ান্ত পরিসংখ্যান বা কার্যকরের তারিখ নিয়ে কিছুটা সতর্ক থাকাই বিচক্ষণতার পরিচয়। আমরা চেষ্টা করেছি সর্বশেষ ও সবচেয়ে নির্ভরযোগ্য সরকারি সূত্রের তথ্য অনুযায়ী এই প্রতিবেদন প্রস্তুত করতে। তবে গেজেট প্রকাশের পরই প্রকৃত চিত্র সম্পূর্ণভাবে স্পষ্ট হবে। সব মিলিয়ে বলা যায়,
নবম জাতীয় পে স্কেল বাংলাদেশের সরকারি প্রশাসনের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে। দীর্ঘ ১ দশকের বেশি সময়ের অপেক্ষার পর সরকারি কর্মচারীরা একটি বড় মাপের বেতন সমন্বয়ের মুখোমুখি হতে যাচ্ছেন। সর্বনিম্ন বেতন প্রায় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি, স্বাস্থ্য বীমার মতো নতুন সুবিধা সংযোজন, পেনশন কাঠামোর সংস্কার এবং অবসরপ্রাপ্তদের জন্য বিশেষ চিকিৎসা ভাতা, সব মিলিয়ে এই উদ্যোগ যদি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয় তাহলে দেশের প্রায় ২৫ লাখ মানুষের জীবনযাত্রায় সরাসরি ইতিবাচক প্রভাব পড়বে। তবে এর বিপরীতে অর্থনীতিবিদরা যে বাজেট ঘাটতি ও মূল্যস্ফীতির ঝুঁকির কথা বলছেন, সেটিও সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। আগামী দিনগুলোতে গেজেট প্রকাশ এবং তার বাস্তবায়নের প্রক্রিয়া কিভাবে এগোয় সেদিকেই এখন তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন দেশের কোটি মানুষ। দর্শক, আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত যে কোনো নতুন তথ্য বা সরকারি গেজেট প্রকাশিত হওয়ার সাথে সাথেই আমরা আপনাদের কাছে নিয়ে আসব সর্বশেষ ও সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য। সঙ্গে থাকুন, ভালো থাকুন।